থাকতে হবে না, কারণ এখন থাকতে হবে এতটা লম্বা সময়, কারণ কোনো স্টেবিলিটি নাই। হ্যাঁ, এবং মানুষ চায় না যে আবার ওই সেই দুঃশাসনের মধ্যে ফিরে আসুক। এমন কোনো রাজনৈতিক দল নাই যে বর্তমান সিচুয়েশনকে ট্যাকেল দিবে, এমন কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, কারণ বাংলাদেশে এখন খাওয়ার মতো কিছু নেই, মানে লুটপাট করার মতো আর কিছু নেই। একটা মানে আলটিমেটলি ব্রেক ইভেন পয়েন্টে চলে গেছে যে এর বাইরে লুটপাট করতে গেলে মানুষের বাসা থেকে লুটপাট করতে হবে রাষ্ট্রীয় ভাবে। এবং মানে অর্থনৈতিক ভাবে সবকিছুই কিন্তু কি, মানে লুটতারাজের সর্বোচ্চ সীমায় গেছে গা। এখানে আর এখান থেকে আর মানে চামচ দিয়ে কাঁচায় কাঁচায় খাইতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, রক্তবিন্দু শেষ। এখন এই ইন্টারিম গভর্নমেন্ট কি আসলে এগুলো টেকা দিতে পারবে যদি নির্বাচিত কোনো সরকার মানে গঠিত না হয়? এখন ট্যাকেল দিতে পারবে সেটা টোটালি ডিপেন্ড করে ওদের স্টেপের উপর, কারেন্ট স্টেপের উপর। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এখন মেজর ইয়া হচ্ছে যে বিচার। হ্যাঁ, সবাই মোটামুটি বিচার চায় যে বিভাগ। যা ঘটনাটা হয়ে গেছে জুলাই মাস থেকে শুরু করে আমাদের অগস্টের 4 তারিখ পর্যন্ত, হ্যাঁ, এইখানের মধ্যে যত মানুষ মারা গেছে, হ্যাঁ, এটা স্টুডেন্ট হোক, সাধারণ জনতা হোক, হ্যাঁ, তারপরে তোমার বলো এই যে বাচ্চা কাচ্চা মারা গেছে, হ্যাঁ, এই একটা সুষ্ঠু বিচার মেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, না মানে যদি স্যাটিসফ্যাকশন আনতে চায় জনগণের মধ্যে, এই জিনিসটা ইনশিওর করতে হবে যে না আসলে আইনটা কি, এখনো বাংলাদেশে আইন আছে এবং এটা ইমপ্লিকেশন ইন প্রপার ওয়েতে আছে। দেন এর পাশাপাশি যেটা করতে হবে, এই দ্রব্য মূল্যের যে সিন্ডিকেট যেগুলো আছে, হ্যাঁ, সিন্ডিকেট আসলে সব জায়গায় আছে, কোনো জায়গায় না এমন কিছু না, সব জায়গায় সিন্ডিকেট গড়া। তো এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। মেন কথা হচ্ছে এটা, মানুষের জীবনে যদি স্বস্তি আসে, আমি যদি 50 টাকা করে চাল খাইতে পারি, আমি যদি 20 টাকা দরে কেজি আলু খাইতে পারি, হ্যাঁ, আমার যদি 500 টাকা গরুর মাংস হয়, দেন আমি খুশি। মানে আমার পয়েন্ট অফ ভিউতে সিন্ডিকেট আমি তো যেটা বলি। ভেঙে যাচ্ছে এখন, সিন্ডিকেট তো ভেঙে যাচ্ছে বা ভেঙে দিচ্ছে। এখন সিন্ডিকেটটা ভেঙে, পুরোনো সিন্ডিকেট ভেঙে নতুন সিন্ডিকেট হচ্ছে কিনা, এটা একটা চিন্তার বিষয়। এটা এটা টোটালি হচ্ছে যে সদিচ্ছার ইস্যু, যে আমি আসলে কি এটা আমি মনিটর করবো কি করবো না। কারণ বাজার মনিটরিং করলে কিন্তু সিন্ডিকেট গুলো আইডেন্টিফাই করা ইজি। হুম। ঠিক না, বাজার মনিটর করলে সিন্ডিকেট আইডেন্টিফাই করাটা খুবই ইজি। এবং সিন্ডিকেটের মধ্যে কারা থাকবে, কারণ আগের আগে যে সিন্ডিকেট গুলো ছিল এগুলো সম্পর্কে সবারই কিন্তু মোটামুটি অবগত যে কারা সিন্ডিকেট রান করে। হুম, তো প্রিভিয়াস একদম হাই এক্সপিরিয়েন্স কমান্ডে থেকে ছিল। বোঝা যাবে, হ্যাঁ, হাই কমান্ডের ছিল। কারণ আমি তুমি সিন্ডিকেট করতে পারবো না, আমার হাতে হুম। ওরকম ক্যাপাসিটি নাই, ক্যাপিটাল নাই, কারণ হ্যাঁ, সিন্ডিকেট খালি তুমি ওই যে ক্যাপিটাল দিয়ে হয় না, কালের পলিটিক্যাল কালের ব্যাকগ্রাউন্ডও কণ্ঠ লাগে। রিপোর্টে যেটা দেখলাম, ডেইলি 1.5 কোটি টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যেত। ডেইলি 1.5 কোটি হুম টাকা শুধু কারওয়ান বাজার থেকে। তাইলে হুম এটা হ্যাঁ, এটা হ্যাঁ, একটা, হ্যাঁ। তাহলে চিন্তা করো, তাইলে মাসে কত, বছরে কত, তাইলে এই টাকাটার ইম্প্যাক্টটা আলটিমেটলি কোথায় গিয়ে পড়তো, এইটা আমাদের। মানে কোথা এটা থেকে শুধু আসছে কি কারণ টাকাটা। বাজার থেকে যেত? হ্যাঁ, 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 হ্যাঁ। ডেইলি 1.5 কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেত চাঁদা হিসেবে। তুমি এটা যাই যাই দিনেও দেখবা, কালের কন্ঠে রিপোর্টে দেখবা, এরকম এগুলো একটা এগুলো রিপোর্ট এগুলো আছে। কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন অফ ইনফ্লেশন, জিনিসপত্রের দাম বাড়ে। এখানে 5 টাকা জিনিসে আমি যদি 1 টাকা চাঁদা নেই, 6 টাকা হয়ে গেল। আবার আমি আরে হুম। মানে আমাদের এখানে তো ভ্যালু এডেড ট্যাক্স সিস্টেম, ঠিক না? এটা হচ্ছে ভ্যালু এডেড চাঁদা, যে যতবার ভ্যালু তুমি চাঁদা, হ্যাঁ, ওই যে ভ্যালু এডেড চাঁদা চাঁদা বের। অ্যাড হচ্ছে, তারপর পরিবহনের হ্যাঁ ট্রান্সপোর্টের ইয়া সময় ট্রান্সপোর্টের ইয়া চাঁদাবাজি আছে, হয়, চাঁদাবাজি হয়। ওগুলো অ্যাড হচ্ছে। তো সিন্ডিকেট কিন্তু মানে এমন ভাবে ছড়াই গেছে যে এটা আসলে এখন হয়তো আপার লেভেলে ভাঙা গেছে, আসলে রুরাল লেভেলে কতটুকু ভাঙা গেছে এটা আমি ঠিক জানি না। আর ওই তখন একটা কোশ্চেন করলি না যে শিখবে কিনা, এই রাহুল যেটা হুম। বলছে আর কি, যে হ্যাঁ উপরের যারা একটু শিক্ষিত আছে তারা নাও শিখলে ভয় পাবে। হুম। ঠিক আছে, কিন্তু ওই যারা তৃণমূল পর্যায়ে পর্যায়ে ওরা যারা আছে তাদের মধ্যে ওই ইথিক্সটা নাই। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু আমি যদি, আমরা তো বাজেটিং করছি না, স্টেপ ডাউন বাজেটিং, টপ টু বটম হুম। বাজেটিং করছি। হ্যাঁ, তো দেখা যায় যে কি আমাদের বাজেটিং যখন আমরা স্টেপ ডাউন বাজেটিং করি, উপর থেকে কি আসে, নির্দেশনা আসে, নিচ পর্যন্ত যায়। ওরা অপারেশন লেভেল থাকবে এবং কিছু পোর্শন থাকে কি আমার ম্যানেজমেন্ট ম্যানেজারিয়াল লেভেলে। অপারেশন স্ট্র্যাটেজিক লেভেলে যারা স্ট্র্যাটেজিক ডিসিশন strategic যেগুলো level এ, আসতো, হ্যাঁ, হ্যাঁ হায়ার রাইট ম্যানেজমেন্ট থেকে রাইট। আসতো। তো আমার তারপর। অপারেশন লেভেলে যদি কাজ না করে, আমি যত স্ট্র্যাটেজিক ডিসিশন নেই সেটা কি হবে না, লাভের হবে না। ইমপ্লিমেন্ট হবে কারণ না, হ্যাঁ। হ্যাঁ, ঠিক না? তো আলটিমেটলি আমার কি হয় না, অর্গানাইজেশনের গোলটা কি হয় না, অ্যাচিভ হয় না। তো পলিটিক্যাল ইয়াটাও কিন্তু কি একটা অর্গানাইজেশনের মতো। তো যারা এই যে চাঁদাবাজি করে, হ্যাঁ, তো ওদের তো ইথিক্সটা নাই, ওরা হচ্ছে অপারেশনাল লেভেলে, ওদেরকে বলতে করতে ওরা করে। হ্যাঁ, করে। ওরা ওদের যদি ইথিক্সটা থাকতো ওরা করতো না। হয়তো টোটাল পপুলেশন যদি আমি ধরি যে যারা চাঁদাবাজির সাথে রিলেটেড 100%, হয়তো হয়তো কি 40% করতো না, 60% করতো, কিন্তু 40% তো রক্ষা পাইতাম আমরা। ঠিক না, জিনিসপত্রের দামটা 40% হয়তো কি কম্পারেটিভ হারে কমতো। তো আলটিমেটলি ওই ওদের মধ্যে ওই ইথিক্সটা নাই, যে আমার টাকাটা আসলে হালাল না হারাম, আমি কোথা থেকে টাকাটা পাইতেছি, এটার ইম্প্যাক্টটা কি। ওরা চিন্তা করে আমার টাকা আসতেছে, আমার পলিটিক্যাল পাওয়ার আছে, আমাকে ব্যাকআপ দেওয়ার মতো আমার নেতা আছে। ঠিক আছে, এটা চিন্তা করে আসছিল। হ্যাঁ, তো সেই জন্যই এখন দেখা যায় যে তৃণমূল পর্যায়ে কিন্তু কি মাইর বেশি খাইতেছে।
একটা মন্ত্রী মিনিস্টারের হ্যাঁ গায়ে কিন্তু হয়তো আজকে মানে আউট অফ নো এয়ার কি খাইছে, ডিমের বাড়ি খাইছে। হ্যাঁ। না, হ্যাঁ, ডিম ডিম একটা কি মারছে এটা না তোমার, আসলে তুমি এখন ছেড়ে দিলে আসলেই মেরে ফেলবে এটা জনগণ, ছেড়ে দিলে অবশ্যই মেরে এইরকম ফেলবে। একটা এটা অবস্থা এটা। এটা তো কোনো যে ইয়াতো নাই, ছোট ঠিক আছে। নেতা মার মার খাচ্ছে তা না, বড় নেতাদেরকে পাচ্ছে না বলে মারতে পারতেছে না হ্যাঁ, হয়তো। এটাই তো। এবং বুঝে এটাও তো যাচ্ছে। এটাও এই ছোট ক্যান্টনমেন্টে চলে নেতাদের গেছে হয়তো, অনেকে, যেটা হ্যাঁ ছোট সেনাপ্রধানও বলছে নেতাদের যে অনেকের হয়তো ক্যান্টনমেন্টে এটাও বুঝে আশ্রয় না। দিচ্ছে। হ্যাঁ, ছোট নেতাদের অনেকে হয়তো এটাও বুঝে না যে বড় নেতাদের ক্যান্টনমেন্টে আশ্রয় হয়, প্রোটোকল হয়, সিকিউরিটি প্রোটোকল যেই হোক, সে হ্যাঁ রাজবন্দি হোক, হুম হুম। নর্মাল বন্দি হোক। হ্যাঁ, কিন্তু এই যে যারা ছোট নেতা তাদের কিন্তু 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 কি কেউ একটা পুলিশ প্রোটোকল দিবে না। পুলিশ আসলে উল্টা জনগণের মধ্যে আসতে পাইলে কি এখন মারবে। ঠিক আছে, হয়তো সেই পুলিশ যে পুলিশ ওর সাথে বসে কি ওই একই চাঁদা শেয়ার করছে, চাও খাইছে একসাথে বসে, যে টাকা দেন এই সপ্তাহের টাকাটা হ্যাঁ দেন। ঠিক আছে, তো এই ইথিক্সটা ওদের মধ্যে নাই। তো এই যে আমি আসার পরে আমি অনেক জায়গায় শুনছি যে বিএনপি কি মানে আমাদের, যদি আমাদের এলাকা আল্লাহর মধ্যে আমি এখন পর্যন্ত দেখি নাই বিএনপি ইয়ে করতে। এক ভাই আছে উনি, ঠিক আছে, ওনার আওয়ামী লীগ বিএনপি সবার সাথে ওনার ভালো খাতির অনেক আগে থেকে। তো আমাদের এখানে আজম নাসিরের ইয়া ছিল, পোস্টার ছিল ওয়াবদা কলোনিতে। তুই ঢুকছিস কিনা আমি জানি না, কখনো ওয়াবদা কলোনিতে আজম নাসির পোস্টার, শেখ হাসিনার, বঙ্গবন্ধুর তিনোটা পোস্টার সরাই দিয়ে বলতেছে তারেক দিয়া, খালেদা জিয়া আর জিয়াউর রহমানের কি ছবি লাগাবে। তো উনি সবার আগে ভেটো দিচ্ছে। উনি কিন্তু কি একসময় ছাত্রদল করতো মহানগরে আর কি। উনি বলছে যে না, এখানে কোনো কিছু লাগানো হবে না, ঠিক আছে, কোনো কিছু করা যাবে না। ইভেন চাঁদাবাজির কোন দোকান দখল করবে এটা নিয়েও কি প্ল্যানিং হয়েছে। কিন্তু উনি হ্যাঁ এখানে হচ্ছে। আবার হুম হুম। এই যে আমাদের হ্যাঁ, দেওয়ানহাটেও হচ্ছে এরকম, আগে উনি এসে, একটা পার্টি খেত, এখন আর একটা পার্টির অনেক লোকজন অ্যাক্টিভ হয়ে আসতেছে গেছে যে হ্যাঁ, বিএনপি এবং লোক। এই কারণেই কিন্তু এইটা আর একটা মানে রিজন তোমার মানুষ কিন্তু। তোমার আলোচনা যেটা বুঝলাম, মানে মূল কথাটা হচ্ছে মানে হায়ার লেভেলের চেয়ে যারা ফিল্ডে অপারেশন লেভেলে যারা থাকে, এই মানে তৃণমূল নেতা যাদেরকে বলে, এদের শিক্ষাটা বেশি নেওয়া উচিত এইগুলা অনেক থেকে বেশি জানেন। উচিত। হ্যাঁ, অনেক কারণ বেশি মার উচিত। মার বেশি ওদেরই পড়ে, বেশি হ্যাঁ, ওদের কারণ উপরে আমার মারগুলা ইভেন পড়ে। আমাদের চাঁদপুরে নির্বাচনের যেখানে দীপুমনি আর কি নির্বাচন করে, ওনার রিলেশনটা জানি না, আত্মীয় ওনার কি ধরনের আত্মীয় হয় এটা আমার তত খেয়াল নাই। সেলিম চেয়ারম্যান নামে একজন আছে, উনি মানে হচ্ছে বালু খেকো চেয়ারম্যান বলে আর কি। উনি মেঘনার যত বালি আছে উঠায় আচ্ছা অবস্থা আচ্ছা খারাপ আচ্ছা, করে হ্যাঁ ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকটা রিপোর্ট দেখছিলাম ওনার, ইভেন দুদিন। এই যে পানি সম্পদ যে পুরা নদী সচিব খাই ছিল, ফেলছে, মানে বালু হ্যাঁ বালু তুলে ওনাকে সব পুরা পর্যন্ত খেয়ে সাসপেন্ড করছে। ওনাকে পর্যন্ত সাসপেন্ড করে চাকরিচ্যুত করা করছে এই দীপুমনি। হ্যাঁ, তো আচ্ছা। ওনার আমি ওই যখন ইয়া হয় সরকার পরে পরে ওনাকে ইয়া একজন সাংবাদিক আনছিল। তো উনি তো ওখানে এই কথাটা বলছে আর কি। তো ওই চেয়ারম্যান কিন্তু এই চাঁদপুরে একটা টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, ওইখানে জমি অধিগ্রহণ নিয়ে মানুষের উপরে অনেক জুলুম অত্যাচার করছে। ইভেন মানুষের হুম হুম। ক্ষোভে এখন শেষ পর্যন্ত এর মেরে, এর ছেলের পর্যন্ত মেরে ফেলছে ও পিটাই। হ্যাঁ, মেরে ফেলছে একটা না? রিপোর্ট দেখছিলাম, হ্যাঁ, মেরে চেয়ারম্যান ফেলছে। এবং চেয়ারম্যানের ছেলেকে একসাথে মেরে ফেলছে। হ্যাঁ, ও আবার হচ্ছে চিত্র প্রযোজক বা চিত্র নায়ক এরকম একটা, আমি যখন হ্যাঁ যদিও হ্যাঁ তখনও হ্যাঁ দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, মানে মেরেই ফেলছে। চলচ্চিত্রে মানে আছে। মানুষের আসলে ক্ষোভ এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। আর আমরা শহরে থাকি, আমরা হয়তো অনেক কিছু কি দেখি না, বাবা গ্রামে ছেলে একসাথে গ্রামে মেরে ফেলছে। হ্যাঁ, আমি আরো হ্যাঁ কিছু দেখছি, যেমন খুলনা, তারপর বরিশাল, এখানে কিছু আরো চেয়ারম্যান মেরে ফেলছে, যা দেখ মানে ইয়াতে খুব খারাপ ভাবে মারছে, মানে এগুলা তুমি হ্যাঁ হ্যাঁ। দেখার মতো না যে ভাই, কে কেমন ভাবে ওটা তো ঠিক মারছে। আছে, এই যে ইভেন আন্দোলন চলাকালীন সময় যখন গভর্নমেন্ট স্টেপ ডাউন করে নাই, এই হুম। সাইনবোর্ড এরিয়াতে এই গাজীপুরের মেয়রের পিএস কে মারে লটকায় রাখলো না। জি জি জি, হ্যাঁ, তো মানুষের এটা তো কোথায় যায়? প্রধানমন্ত্রী নিজেই বললো, তারপর হ্যাঁ, তো তথ্য আমরা তো ছবি প্রতিমন্ত্রী টবি বললো, দেখছি, আমি যে আগে আরাফাত হ্যাঁ আলী। ছবি টবি আমরা দেখছি। তো মানুষের আসলে কোথায় যায়, ঠিক না? আমরা শহরে আছি, তো আসলে দেখা যায় শহরে একটা জিনিস আছে যে আমাদের সাথে মোটামুটি সবারই একটা ভালো সম্পর্ক থাকে। নামাজ পড়ে, নামাজ না পড়ে, শিবির করে বা জামাত করে বা হুম বিএনপি হুম করে, হুম। আওয়ামী লীগ করে, বা একটা ফ্রেন্ডলি, কারণ ছোটকাল থেকে কি একসাথে বড় হয়েছে, ওই বিভাজনটা আমাদের মধ্যে কি আসে না। ঠিক আছে, বা ওই পয়েন্ট অফ ভিউতে কেউ কাউকে দেখেও না। কিন্তু হুম গ্রামের মধ্যে কিন্তু ভিলেজ পলিটিক্স প্লাস এই পলিটিক্স ঢুকে গিয়ে গ্রামের অবস্থা কিন্তু কি মানে মানুষের অবস্থা সর্বক্ষান্ত হয়ে গেছে। মানুষের অত্যাচারে, এই হুম অত্যাচারের হুম। বহিঃপ্রকাশ হচ্ছে কি এই গণপিটুনি। ঠিক আছে, কারণ স্বাভাবিক তুমি ওই ধর্মের কথা এখানে বলে লাভ নাই। ধর্মের কথা এখানে মানুষের বলে লাভ নেই, কারণ মানুষ বলবে যে ওর ওর ক্ষেত্রে ধর্মের কথা কোথায় ছিল, আমার ক্ষেত্রে ধর্মের কথা আসে। হুম। ঠিক না? আর আলটিমেটলি যেটা মেন কথা আর কি, আসলে শিখা উচিত। শিক্ষা নিবে কি নিবে না জানি না, শিখা উচিত। শিক্ষা উচিত এটাই। শিক্ষা যার নেওয়ার সে নিবে, নিবে, যার হ্যাঁ। নিবে না সে নিবে না। বাট হ্যাঁ, শিখা কারণ উচিত। এগুলা বাংলাদেশের শিক্ষা তো আল্লাহ। গণ অভ্যর্থনা কিন্তু, গণ অভ্যর্থন কিন্তু একবার দুইবার না, অনেকবার হয়েছে। অনেকবার হয়েছে, হ্যাঁ, অনেকবার এটা হয়েছে। হিস্ট্রি অনেকবার আছে হয়েছে, মানে। এবং এটা হচ্ছে সবচেয়ে বাঙালি, বড় গণ অভ্যুত্থান। বাঙালি কোনো না কোনো সময় গিয়ে ঘুরে দাঁড়ায়, এবং খুব খারাপ হ্যাঁ, ভাবে দাঁড়ায় এবং যখন দাঁড়ায়। আমরা যদি আর স্বাধীনতার হিসাব করি, কয় বছর হয়েছে আমাদের স্বাধীনতা? ঠিক না, এই স্বাধীনতা এই শর্ট তবে টাইমের মধ্যে এখানে কতগুলো গণ অভ্যুত্থান দেখছি। অনেকগুলা। এখানে আরেকটা জিনিস আমি যেটা বারবার রক্ত বলবো, দেয়, বাঙালি একাত্তরের। বারবার রক্ত দেয়। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি।
একাত্তরের পর থেকে বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে তখন থেকে কিন্তু বলতে গেলে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ছিল। আর বাংলাদেশের যে মেইন সমস্যাটা আমাদের আহ, মানে কি বলবো, গ্রাউন্ড লেভেলে যে ইথিক্স এর অভাবটা বলতেছে, এটা একটা মেইন রিজন হচ্ছে একাত্তরের পর থেকে ইসলামকে যে মানে সামনে আসবে বা ইসলামিক মূল্যবোধ যে তৈরি করবে মানুষের মধ্যে, রাইট, রাইট। আর রাজনীতির সাথে যে ইসলামকে ইনভলভ করবে, এই জিনিসটা কখনো হইতে দেয় না। ইন্ডিয়া কখনো এটাকে হইতে দেয় না। কারণ ইসলামের সাথে রাজনীতিকে যখনই জড়াইতো তখনই বলতো যে বাংলাদেশকে জঙ্গি দেশ, ধর্ম আফগানিস্তান ব্যবসায়ী। করার প্ল্যান চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, ধর্ম তারপরে ব্যবসায়ী। এখানে তোমার ধর্ম ব্যবসা করতেছে, এই করতেছে সেই করতেছে। তো এই জায়গাটায় মানে যে জিনিসটা থেকে আমরা মোরালিটি ইথিক্স শিখবো, কারণ আমরা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের 90% মানুষ মুসলিম। ওই জায়গাটা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, রাজনীতি থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে দিয়েছে। হ্যাঁ, তো যে কারণে দেখা যাচ্ছে যারা মানে তোমার রুট লেভেলে রাজনীতি করে, ওদের যে রোল মডেল গুলো আছে, ওরাও তো ইসলাম থেকে অনেক দূরে। দূরে, ওরা হ্যাঁ। ওদের নিজেদের একটা আদর্শ মানে পোট্রে করে আর কি, যে আমি এই অভিভাবক, আদর্শে চলি, এই প্রিয় আদর্শে চলি। প্রিয় হ্যাঁ, অভিভাবক। বাট অ্যাকচুয়ালি হ্যাঁ, ওরা প্রিয় অভিভাবকের আদর্শে চলে। বাট প্রিয় প্রিয় অভিভাবক অভিভাবকের চোর, কি আমিও আদর্শ চুরি করবো, এইটা আর কি রোল, যে তুমি চুরি যেটা করব, রোল মডেল যেটা বললা তুমি।